Hello everyone, welcome to Compassionate Traveler. বালি আমাদের কাছে একটা অনেক দিনের লালন করা স্বপ্ন, আর স্বপ্নের কথা কাউকে বলা বারণ, তাই একটু একটু করে নিজেদেরকে তৈরি করা সেই স্বপ্নের জন্য। ট্রাভেল আমাদের কাছে কোনো স্ট্যাটাস সিম্বল নয়, আর নতুন জায়গায় গিয়ে নিজেদের সেরকমভাবে অ্যাডজাস্ট করা আমাদের চ্যালেঞ্জ। এবারে আমাদের কাছে লক্ষ্য ছিল শুধুমাত্র ট্যুরিস্ট স্পটের জন্য না ছুটে লোকাল কালচার, ফুড, পায়ে হাঁটা রাস্তায় হেঁটে জায়গাটা এক্সপ্লোর করা, আমাদের লালমোহন বাবুর ভাষায় কাল্টিভেট করা। এই ভিডিওতে সেই অভিজ্ঞতার খরচ আর এই অভিজ্ঞতা অ্যাচিভ করতে কিরকম প্ল্যান করতে হয়েছে সেটা শেয়ার করব। পাহাড়, সমুদ্র আর ঝর্ণার দেশ হলো এই বালি। ভৌগোলিকগতভাবে দেখতে গেলে এটি দক্ষিণ গোলার্ধে সমুদ্রের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ। যেহেতু এটি সমুদ্রের মধ্যে অবস্থিত, তাই এখানে শীতকাল বলে কিছু নেই। আবার এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ার কারণে উত্তর গোলার্ধে যে সিজনটা থাকে তার বিপরীত সিজন থাকে এইখানে। কিন্তু বালিতে স্পেশালি দুটো সিজন থাকে, একটা ওয়েট সিজন আর আরেকটা হলো ড্রাই সিজন। যে সবসময় ড্রাই সিজনে গেলেই সেখানকার প্রকৃতি আরও বেশি সুন্দর হয়, কারণ ওয়েট সিজনে গেলে ঘোরার অনেক প্রবলেম আছে, আর বিশেষ করে নুসা পেনিডার মতন জায়গায় যেখানে হাইকিং করে বিচে নামতে হয়, সেই জায়গায় তো অবশ্যই বলবো ওয়েট সিজনে না গিয়ে ড্রাই সিজনে যাওয়া ভালো। তো এখানে যেটা সিজন টাইম সেটা হলো এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত। আমি সাজেস্ট করব অন্তত 2-3 মাস আগে বালির জন্য ফ্লাইট বুক করতে। স্কাই স্ক্যানারের মতন অ্যাপ ইউজ করে কোন দিন ফ্লাইটের কস্ট সব থেকে কম সেটা সহজেই তোমরা দেখে নিতে পারো। কলকাতা থেকে ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই বালির জন্য। সিঙ্গাপুর, ব্যাংকক অথবা কুয়ালালামপুর স্টপেজ নিয়ে সাধারণত ফ্লাইটগুলো বালিতে পৌঁছয়। তবে দিল্লি থেকে বালির ডিরেক্ট ফ্লাইট আছে। 2-3 মাস আগে টিকিট কাটলে মোটামুটি 25 থেকে 28,000 টাকার মধ্যে বালির রিটার্ন ফ্লাইট তোমরা পেয়ে যাবে। ফ্লাইটের লাগেজের জন্য সাধারণত দুটো টার্ম ইউজ হয়, একটা চেক ইন লাগেজ আর একটা হলো কেবিন লাগেজ। চেক ইন লাগেজ হলো যখন বোর্ডিং পাস নেওয়া হয়, যে কোম্পানির থেকে আমরা ফ্লাই করব সেই কোম্পানির লোকেরাই সেগুলো ওজন করে বিভিন্নভাবে চেক করে নিজেদের কাছে নিয়ে নেয়, এবং যখন ফ্লাইট কমপ্লিট হয়ে যায় তখন অন্য এয়ারপোর্টে গিয়ে আমরা সেই লাগেজটা রিসিভ করতে পারি। কিন্তু কেবিন লাগেজটা হলো যেটা আমরা নিজেরাই নিজেদের সঙ্গে ক্যারি করতে পারি। এয়ার এশিয়াতে যেহেতু আমরা গেছিলাম, তো এখানকার লাগেজ সম্পর্কে কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেবিন লাগেজের ক্ষেত্রে 7 কেজি হলো একদম ফ্রি। আমাদের ক্ষেত্রে আমরা এক্সট্রা 7 কেজি অ্যাড করেছিলাম এবং তার জন্য আমাকে 2,500 টাকা পে করতে হয়েছিল। আমরা বেরিয়েই ফার্স্টে ভিসা অন অ্যারাইভালটা করলাম। তো সেখানে আমাদের 3 জনের লাগলো $96। আর দেন আমরা ইমিগ্রেশন করালাম। ইমিগ্রেশনে আমরা যখন থাইল্যান্ডে গেছিলাম অনেক কিছু লেগেছিল, হোটেলের কাগজপত্র, কিন্তু এখানে কিছুই লাগেনি, শুধু পাসপোর্ট আর ওরা ওই ভিসা অন অ্যারাইভাল থেকে একটা স্লিপ দিয়েছিল, সেইটা শুধু লেগেছিল। কাস্টম ডিক্লারেশনও কমপ্লিট। আমরা অ্যাকচুয়ালি একটা পোর্টালে গিয়ে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে গিয়ে আমাদের কজন প্যাসেঞ্জার এবং কটা লাগেজ আছে সেটা দিয়ে আমরা ফিল আপ করেছিলাম। তো সেই জন্য আমাদের একটা তার পরিবর্তে কিউআর কোড দিয়েছিল, ওরা জাস্ট কিউআর কোডটা চেক করে নিল অ্যান্ড দেন ছেড়ে দিল, একদম স্মুথ। এখানে আমাদের সিম কার্ড বুকিং করা ছিল, তো এখান থেকে সিম কার্ড আমরা নিয়ে নেব দুটো। তো এখান থেকে আমরা আমাদের সিম কার্ডটা নেব। এখানে অমিত হলো অ্যাডভার্টাইজমেন্ট করলো সিম কার্ডে, আর এখানে আমাদের সিম কার্ডটা দিয়ে দিচ্ছে। এই হলো পুরো নোট। আমার কাছে যা যা নোট আছে সমস্ত এখানে সাজানোর চেষ্টা করেছি। বালি যাবার আগে কতগুলো অ্যাপ
নিজের ফোনে অবশ্যই ইনস্টল করে রাখতে হবে। তার মধ্যে ফুড এবং ট্যাক্সি সার্ভিসের জন্য গোজেক এবং গ্র্যাব অ্যাপ, এদের সার্ভিস ভীষণই ভালো। ক্লুক কোনো ট্রাভেল প্ল্যান করতে হলে ক্লুক অ্যাপ, আর ওয়ান2গো বিভিন্ন ফেরি সার্ভিসের জন্য নিজের ফোনে ইনস্টল করে রাখতে পারো। ওয়েদার, ফ্লাইট, ভিসা, কারেন্সি সবই তো শেয়ার করলাম। এবার বালির কোন কোন জায়গাগুলো আমরা প্ল্যান করেছি দেখবার জন্য সেটা তোমাদেরকে একটু শেয়ার করি। ডে 1 আমরা প্রথমেই গেছিলাম ফিন্স ক্লাবে। যেহেতু 1:25 নাগাদ আমাদের ল্যান্ডিং টাইম ছিল, তাই আমরা ঠিকই করেছিলাম আমরা জাস্ট এখানকার ভাইবসটা এনজয় করব। ডে 2 কুটা বিচের একেবারে কাছে ছিল আমাদের হোটেল, তো প্রথমে উঠেই আমরা কুটা বিচটা একটু দেখে নিয়েছি। 10 ঘন্টার জন্য আমরা একটা ক্লুক থেকে গাড়ি বুক করেছিলাম, তো সেখান থেকে আমরা প্রথমেই গেছিলাম তানালটে, এটা সেকেন্ড স্পট। থার্ড স্পট হলো পান্টাই পান্ডাওয়া বিচ। তো প্ল্যান ছিল এখান থেকে আমাদের একটু লাঞ্চ সারবার, আর তার একেবারে কাছেই হলো তানা বারাক। সানসেটটা মোটামুটি সবাই প্ল্যান করে হয় তানালট অথবা উলুয়াটু টেম্পলে। আমরা যেমন উলুয়াটু টেম্পলটা ট্রাই করেছিলাম, আর এখানে আমরা যাইনি, কিন্তু দূর থেকে এই গরুরের মূর্তিটা দেখেছি। ডে 3 ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম সানুর হারবারে। এখান থেকে আমরা এবার যাব নুসা পেনিটাতে, আর এই নুসা পেনিটার ট্রিপটা কখনো তোমরা মিস করো না, একদম মোস্ট রেকমেন্ডেড প্লেস ইন বালি। নুসা পেনিটার হোটেলে পৌঁছে আমরা পায়ে হাঁটা রাস্তায় জাস্ট খানিকটা জায়গা এক্সপ্লোর করেছি। ডে 4 নুসা পেনিটা আমরা হোটেল থেকে একটা গাড়ি বুক করেছিলাম, আর সেই গাড়িতে করে আমরা প্রথমেই যে ট্যুরিস্ট স্পটে চলে গিয়েছিলাম সেটা হলো ডায়মন্ড বিচ। ইচ্ছে ছিল একেবারে নিচে নামবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। ডায়মন্ড বিচের ঠিক পাশেই হলো আটু বিচ, এখানেও কিন্তু নামা যায়। থার্ড হলো ট্রি হাউস মোলিংটিং। তো এইখানটা আমরা পুরোটা গেছিলাম, আর ডায়মন্ড বিচের এইরকম একটা ভিউ ওখান থেকে পেয়েছি। এরপরে কেলিংকিং বিচে গেছিলাম, তবে আমরা বলবো যে কেলিংকিং বিচে যদি সকালে যাওয়া যেত আরও ভালো ভিউ পাওয়া যেত, কারণ পরের দিকে ফটো শিকারীদের ভিড় হয়ে যায়। নেক্সট গন্তব্য আমাদের ব্রোকেন বিচ। এর পাশেই আছে অ্যাঞ্জেল বেলিবং, কিন্তু সময়ের অভাবে আমাদের সেখানে যাওয়া হয়নি। লাস্ট স্পট হলো ক্রিস্টাল বে, এটা একটা ব্ল্যাক স্যান্ড বিচ, এখান থেকে সানসেট অপূর্ব দেখায়। ডে 5 ফেরি ট্রান্সফার করে আমরা পৌঁছে গেলাম গিলি টি আইল্যান্ডে। এটা কিন্তু বালির মধ্যে নয়, এটা একটা আমরা অন্য স্টেট লম্বকে চলে এসেছি। আর তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলে দিই, গিলি টিতে কিন্তু কোনো রকম পেট্রোল বা ডিজেল জনিত ভেহিকেল চলে না, শুধু টানা গাড়ি আর সাইকেল। গিলিটির ওয়েস্ট সাইডের একটা হোটেলে আমরা ছিলাম, তো সেই জন্য এখানকার পুল সাইডটা এনজয় করার পরে চলে এসেছি বিচে সানসেটটা দেখবো বলে। গিলিটি ভীষণই ছোট একটা আইল্যান্ড, আর পায়ে হেঁটে বা সাইকেলে করে এই পুরো আইল্যান্ডটা কভার করা যায়। যেহেতু আমরা ওয়েস্ট সাইডে ছিলাম, তো প্ল্যান করলাম প্রথমেই আমরা ইস্ট সাইডটায় গিয়ে সেখানটা এক্সপ্লোর করব। ইস্ট সাইডটা কিন্তু বেশি জমজমাট, তো আমরা এই জায়গাটা পুরোটা ঘুরে চলে এলাম হোটেলে। আর আজকে আমরা ফাইনালি সমুদ্রে নেমেছিলাম। এখানে ওয়াটার অ্যাক্টিভিটিসও করা যায়, তবে আমরা সানসেটটা এনজয় করে আবার বেরিয়ে পড়লাম আইল্যান্ড হপিংয়ের জন্য। রাতের বেলা গিলিটি আইল্যান্ড একদম পার্টি হাব হয়ে যায়, আর চারিদিকে অসম্ভব মায়াময় সুন্দর হয়ে ওঠে। ডে 7 গিলিটি হারবার থেকে আমরা ফেরি ট্রান্সফার করে চলে এলাম বালির প্যাডং বে হারবারে, আর সেখান থেকে ক্র্যাব নিয়ে আমরা চলে এলাম উবুদে। হোটেলে পৌঁছে আমরা হাঁটা পথে বেরিয়ে পড়লাম উবুদ এক্সপ্লোর করার জন্য। ইন্দোনেশিয়ায় আমাদের 8th ডে আলাসারুনে প্রথমেই চলে এলাম ক্লুক থেকে 12 ঘন্টার জন্য বুক করা একটা ক্যাবে করে, আর আলাসারুনের যে এন্ট্রান্স টিকিট সেটাও কিন্তু ক্লুকের মাধ্যমেই বুক করেছিলাম। সেকেন্ড স্পট আমাদের তীর্থ এম্পল, আর এখান থেকে বেরিয়ে আমরা চললাম ক্যান্টোলাম্পো ওয়াটারফলে। সব শেষে আজকে আমাদের ডেস্টিনেশনে যেটা ছিল সেটা হলো তীর্থ গঙ্গা। ডে 9 ইন বালি। ক্লুক থেকে বুক করা একটা ক্যাবে করে আমরা প্রথমেই চলে এলাম উলুদানু টেম্পলে, আর তার পাশেই হলো হান্ডারা গেট।
এটা দেখে আমরা বেরিয়ে পড়লাম সেন্ট্রাল উবুদের উদ্দেশ্যে। সেন্ট্রাল উবুদে 3খানা স্পট আছে, তার মধ্যে একটা হলো মাঙ্কি ফরেস্ট। মাঙ্কি ফরেস্টে মাঙ্কি এম্পারার দেখার জন্য এখানে আসা এবং খুব ফেমাস একটা স্পট। এরপরেই উবুদ প্যালেসে এন্ট্রি নেব। আর আজকে এখানে বালিনিজ একটা ডান্স আছে, সেটার জন্য 100K করে টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা 7:30 থেকে শুরু। উবুদ মার্কেট থেকে কেনাকাটা করে চলে এলাম পৃথিবীর একমাত্র সরস্বতী টেম্পলে। আইটেনারিটা তো শেয়ার করে দিলাম, এবার কোথায় থাকবে সেটা বলি। আমরা যেমন এয়ারপোর্টের কাছাকাছি কোনো জায়গা খুঁজছিলাম, সেই জন্য কুটায় কুটা প্যারাডিসো বলে যেই হোটেলটি আছে একদম কুটা বিচের কাছে, সেখানে ছিলাম। সেকেন্ড, নুসা পেনিডায় আমরা ইস্ট সাইডে ছিলাম পান্ডাওয়া বিচ রিসর্টে। গিলিটিতে আমরা ছিলাম অ্যাস্টন সানসেট বিচ রিসর্ট। এটা গিলিটির ওয়েস্ট সাইডে অবস্থিত, আর এখানে ইন্ডিয়ান ফুডও অ্যাভেলেবেল। লাস্ট আমরা ছিলাম পুরী পায়োগান ভিলাতে। আমরা খুব ভালো বাজেটে এখানে ভিলা পেয়েছিলাম। লোকাল ট্রান্সপোর্টের জন্য ক্যাব বুক করা যায় গ্র্যাব থেকে, আর জয় রাইডের জন্য এখানে টাঙা গাড়ি অথবা বিয়ার বুজ বাস ইউজ করা যায়। ফেরি ট্রান্সফারের ব্যবস্থা তো আছেই, তাছাড়া স্কুটিতে করে জায়গাটা ঘোরা যায়। গিলিটিতে লোকাল ট্রান্সপোর্ট বলতে ঘোড়ায় চড়া টাঙা গাড়ি আর সাইকেল। ঘোরার আনন্দ অনেক বেশি বেড়ে যায় যখন শপিংটা ঠিকঠাক হয়। এয়ারপোর্টে শপিং বলতে আমার মনে হয় মালয়েশিয়া এয়ারপোর্টের দামটা বেশ রিজনেবল, তো এয়ারপোর্টে শপিং করতে হলে মালয়েশিয়া থেকে করো। আর কুটায় কুটা আর্ট মার্কেট থেকে কেনাকাটা করাও কিন্তু বেশ লাভজনক হবে। সবচেয়ে বেশি আমার কেনাকাটা করে ভালো লেগেছে উবুদের সেন্ট্রাল মার্কেটে। এখান থেকে কিন্তু তোমরা কেনাকাটা করতেই পারো। তানালট মার্কেটটা কিন্তু বেশ এক্সপেন্সিভ, আবার কেলিংকিংয়ের সামনে মার্কেটটা থেকেও মার্কেট করতে পারো। থাইল্যান্ডের এয়ারপোর্টে মার্কেটটা অ্যাভয়েড করাই ভালো। ইন্দোনেশিয়ায় গিয়ে আমাদের ইন্ডিয়ান ফুড পেতে খুব একটা অসুবিধে হয়নি, কিন্তু বার্গার বা স্যান্ডউইচ এখানে সহজলভ্য। এয়ার এশিয়াতে ফ্লাই করার সময় আমরা চিকেন চিন রাইস খেয়েছিলাম, এটা আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছিল। পিৎজার মধ্যে যেমন আমরা ট্রাই করেছিলাম একটা প্রন পিৎজা, এটাও বেশ ভালো ছিল। ইন্দোনেশিয়ান ফুডের মধ্যে মি গোরেং, নাসি গোরেং এবং চিকেন স্যাটে উইথ রাইস, স্টিকি রাইস। মি গোরেংটা অ্যাকচুয়ালি হলো র্যামেন টাইপের চাউমিন, আর নাসি গোরেংটা হলো ফ্রাইড রাইস। এগুলো ব্যাট পেপারের সঙ্গে সার্ভ করা হয়, তো এটা তোমরা ট্রাই করতেই পারো। চিকেন সুপি নুডল, এটাও কিন্তু বেশ পপুলার, কিন্তু আমাদের অতটা ভালো লাগেনি। আর এখানকার ডাব 20 ইন্দোনেশিয়ান রুপিতে আমরা পেয়ে যাচ্ছিলাম, এটার দাম অ্যাকচুয়ালি ইন্ডিয়ান রুপিতে 100। এখানকার চিকেন উইংসগুলো বেশ সসি হয়, আর যদি কম পয়সায় খাওয়ার জোগাড় করতে হয় তাহলে বলবো এই মিষ্টি রুটিগুলো অবশ্যই ট্রাই করো। ফ্রাইড মশালা কাজু বাদাম অথবা ইনস্ট্যান্ট নুডল, এখানে চটজলদি খাবারের জন্য এগুলো সঙ্গে রাখতে পারো। আর 5 টাকার চিপসগুলোও কিন্তু বেশ ভালো। ইন্ডিয়ান ফুডের ক্ষেত্রে ওরা বলে রাইসটা ওরা নাকি বাসমতি রাইস অফার করে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, সবই কিন্তু স্টিকি রাইস। তবে এখন আমি যে ইন্ডিয়ান ফুডটা খাচ্ছি সেটা হলো মাটন রোগান জুস উইথ রাইস, বেশ ভালো ছিল। আর অনেক দিন বাদে এই খাবারটা পেয়ে আমি সত্যি স্যাটিসফাইড। প্রথমেই বলেছিলাম বালিতে যাওয়ার সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব এবং অভিজ্ঞতার খরচ। তো পার পারসন আমাদের কীরকম খরচ পড়েছে সমস্ত ব্রেকআপগুলো এখানে দিয়ে দিলাম। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু প্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।